हेलो डियर स्टूडेंट्स, वेलकम टू माई चैनल कमप्लीट इंग्लिश लेसन्स। आज के आमी तोमादेर क्लास 11 जो निउ सिलेबास तार अफ स्टाडिज सेमिस्टार 2 अफ स्टाडिज बाय फ्रांसिस बेकन अर्थात फ्रांसिस बेकনের लेखा अफ स्टाडिज जे एसेटा सेटा निये आलोचना करब। तबे बोली आगे आमी भिडियोते दुटो पार्ट करे प्रथम अंश द्वितीय अंश दिए दिएछि, आज के शेष अंशटा निये आलोचना करब। তোমরা যারা আগের লেসনগুলো দেখোনি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে যাও এবং সেখানে লিংক দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিও। এবং যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পাশের বেল আইকন প্রেস করো আগের এবং পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য এবং বন্ধুদের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করো। চলো আমরা শেষের অংশটা পড়ে নিই। আগের লেসনে আমি তোমাদেরকে একজন ব্যক্তি যদি কম পড়ে, কম লেখে বা কম কনভারসেশন করে তবে সেই ব্যক্তির কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত সেই সম্পর্কে আমরা জেনেছি। আজকে হিস্ট্রিজ মেক্স ম্যান ওয়াইজ এখান থেকে আমরা পড়ব। চলো। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ, পোয়েটস উইটি, দ্য ম্যাথমেটিক্স সাটল, ন্যাচারাল ফিলোসফি ডিপ, মোরাল গ্রেভ, লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ট। এবার চলো ব্যাখ্যা করি। হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ অর্থাৎ যে মানুষ ইতিহাস পড়ে সে জ্ঞানী হয়। মেন গেন উইসডম বাই রিডিং হিস্ট্রি বিকজ ইট রেকর্ডস দ্য নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ দ্য হিউম্যান রেস। ইট প্রেজেন্টস দ্য উইসডম দ্যাট ম্যান হ্যাজ অ্যাকোয়ার্ড থ্রু দ্য এজেস। আবার তিনি বলছেন পোয়েটস উইটি অর্থাৎ যিনি বেশি বেশি কবিতা পড়েন তিনি উইটি হয়ে থাকেন, অর্থাৎ তিনি উদ্ভাবনী ক্ষমতার অধিকারী হয়ে থাকেন বা কাল্পনিক শক্তির অধিকারী হয়ে থাকেন বা ইমাজিনেটিভ হয়ে থাকেন, কারণ কবিগণ কবিতা লেখেন তাদের কাল্পনিক শক্তিকে ব্যবহার করে। তিনি আবার বলছেন দ্য ম্যাথমেটিক্স সাটল অর্থাৎ ম্যাথমেটিক্স হ্যাজ দ্য ক্যাপাবিলিটি অফ মেকিং দ্য ফাইন ডিস্টিংশন অর্থাৎ গণিত সবসময় সূক্ষ্ম পার্থক্য বুঝতে সাহায্য করে। ন্যাচারাল ফিলোসফি ডিপ অর্থাৎ কি নেচার ফিলোসফি ডিপ অর্থাৎ ন্যাচারাল সায়েন্স লাইক কি ফিজিক্স কেমিস্ট্রি এনেবল এ ম্যান টু গো ডিপ ইনটু এ সাবজেক্ট, একজন মানুষকে সক্ষম করে সাবজেক্টের বিষয়ের গভীরে প্রবেশ করতে। আবার বলছেন কি মোরাল গ্রেভ অর্থাৎ মোরাল ফিলোসফি বা নীতি দর্শন শাস্ত্র অর্থাৎ মোরাল ফিলোসফি বা নীতি দর্শন শাস্ত্র ফস্টার্স এ সিরিয়াস অ্যাটিটিউড ইন ম্যান। পরে তিনি বলছেন কি লজিক অ্যান্ড রেটরিক অ্যাবল টু কন্টেন্ট। এখানে লজিক মানে হলো তর্কশাস্ত্র বা যুক্তিশাস্ত্র অর্থাৎ আর্ট অফ রিজনিং অ্যান্ড আর্ট অফ আর্গুমেন্টেশন। রেটরিক মানে হলো অলঙ্কার শাস্ত্র বা আর্ট অফ কনভিন্সিং অর পারসুয়েডিং সামওয়ান অ্যাবাউট সামথিং থ্রু দ্য ইউজ অফ ওয়ার্ডস অর্থাৎ অরেটোরিয়াল আর্ট বা বাগ্মী কৌশল। অর্থাৎ এসেইস্ট ফ্রান্সিস বেকন এখানে বলছেন যে লজিক অ্যান্ড রেটরিক ডেভেলপস এ ম্যানস অ্যাবিলিটি টু ডিবেট অ্যান্ড আর্গু। এখানে ফ্রান্সিস বেকন একটা ল্যাটিন ফ্রেজ তুলে দিয়েছেন ওভিডের লেখা হিরোডাস 15 থেকে, যে ফ্রেজটি হলো কি অ্যাবেন্ট স্টাডিয়া ইন মোর্স। যে ফ্রেজটির মানে ঠিক এরকম, স্টাডিজ পাস ইন্টু দ্য ক্যারেক্টার অর্থাৎ কিছু কিছু বইতে স্টাডিজ পাস্ট ইন্টু দ্য ক্যারেক্টার করা আছে আর কিছু কিছু জায়গায় স্টাডিজ পাস্ট ইন্টু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স লেখা আছে। যে দুটির মানে একই অর্থাৎ একই রকম, এইরকম যে অর্থাৎ স্টাডিজ আর এ পার্ট অফ ওয়ানস নেচার। দ্যাট মিনস হোয়াট ওয়ান স্টাডিজ ইট মোল্ডস ওয়ান ক্যারেক্টার। এ ম্যানস ক্যারেক্টার ইজ ইনফ্লুয়েন্সড বাই হোয়াট হি স্টাডিজ অর্থাৎ মানুষ যা কিছু পড়ে এটি তার চরিত্র বা স্বভাব গঠন করে। নেক্সট তিনি বলেছেন দেয়ার ইজ নো স্টন্ট অর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট বাট মে বি রট আউট বাই ফিট স্টাডিজ like as disease of the body may have appropriate exercises অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন স্টাডি
has the quality to remove or solve any obstacles, problems or hindrance of mind, just as appropriate physical exercise cure defects of body। অর্থাৎ পড়াশোনা মনের সমস্যা বা বাধাকে দূর করে, যেমন করে শরীরচর্চা শরীরের বিভিন্ন সমস্যাকে দূর করে। তারপরে দেখো, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, রাইডিং ফর দ্য হেড অ্যান্ড দ্য লাইক। তিনি বলছেন উদাহরণ দিয়ে যে বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, অর্থাৎ বোলিং করা কিডনির পক্ষে ভালো, অর্থাৎ বোলিং করলে কিডনিতে পাথর জমতে পারে না। এখানে রেইনস মানে কিডনি। একই রকমভাবে শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, অর্থাৎ বন্দুক চালনা করলে ফুসফুস ও বুক ভালো থাকে, যেহেতু এই কাজে নিশানা স্থির করার জন্য শ্বাস প্রশ্বাসের কন্ট্রোলের প্রয়োজন হয় এবং বুকের শক্তির প্রয়োজন হয়। একইভাবে জেন্টেল ওয়াকিং ফর দ্য স্টমাক, অর্থাৎ ধীরে ধীরে হাঁটা হজমের পক্ষে ভালো। আবার বলেছেন রাইডিং ফর দ্য হেড, অর্থাৎ কোনো গতিশীল বস্তু বা যানবাহনে ভ্রমণ করা মস্তিষ্কের ভারসাম্য তৈরি করতে সাহায্য করে। অ্যান্ড দ্য লাইক মানে হলো ওই রকম বিভিন্ন সমস্যার জন্য ভিন্ন ভিন্ন এক্সারসাইজ করার প্রয়োজন হয়। পড়াশোনার ক্ষেত্রেও এরকম উপদেশ রয়েছে। তাই তিনি বলেছেন, সো ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং, let him study the mathematics, for in demonstration, if his would be called away never so little, he must begin again। এর মানে হলো কি? এর মানে হলো if a man is unable to concentrate and his mind tends to wander, then he should take up the study of mathematics, which will develop his power of concentration। While solving a mathematical problem, a man cannot afford to let attention be diverted even a little from the problem at hand, for if his mind wanders, he will have to solve the problem all over again। অর্থাৎ এখানে বলা হচ্ছে, যদি কোনো পড়ুয়া পড়াশোনার সময় মনোযোগ দিতে না পারে এবং যদি পড়াশোনার প্রতি মন না বসে, তবে তার অবশ্যই ম্যাথমেটিক্স প্র্যাকটিস করা উচিত। কারণ যখন সে অঙ্ক করছে তখন সে তার মনোসংযোগকে ওই টপিক থেকে ডাইভার্ট হতে দিতে পারে না, কিন্তু তাতেও যদি তার মনোযোগ ভ্রাম্যমান হয়ে থাকে তবে তার উচিত বারবার ওই অঙ্ক অভ্যাস করা। পরের সেন্টেন্সে তিনি উপদেশ দিচ্ছেন কি, ইফ হিজ উইড বি নট অ্যাপ্ট টু ডিস্টিংগুইশ অর ফাইন্ড ডিফারেন্সেস, let him study the schoolmen, for they are simony sectors means splitters of hairs। এখানে তিনি বলছেন, if a man fails to distinguish between things or fails to find differences between good and bad properly and minutely, he should read the books of the schoolmen, that means the religious philosophers and theologians of the Middle Ages in Europe, because those are the simony sectors, that means they are the hair splitters। অর্থাৎ এখানে তিনি বোঝাচ্ছেন যে যদি কোনো মানুষ বিভিন্ন বিষয় বা জিনিসের মধ্যে সঠিকভাবে পার্থক্য খুঁজতে না পারে, যে পার্থক্যটা হয়তো খুব সামান্য পার্থক্য বা খুব সূক্ষ্ম পার্থক্য, সেক্ষেত্রে ওই ব্যক্তির উচিত ধর্মীয় দর্শনবিদ বা ধর্মতত্ত্ববিদদের লেখা বই পড়া, কারণ তারা হলো সিমিনি সেক্টরস বা হেয়ার স্প্লিটার্স। হেয়ার স্প্লিটার্স কারা? Hair splitters are those who can make distinctions which are normally unnoticeable to a man of ordinary understanding। অর্থাৎ হেয়ার স্প্লিটার হলো তারা যারা কোনো দুই বা ততোধিক বিষয় বা ধারণা বা বস্তুর মধ্যে অতি সামান্য পার্থক্য খুঁজে বের করতে পারে, যে সামান্য পার্থক্য সাধারণ মানুষের চোখেই পড়ে না। অর্থাৎ সিমিনি সেক্টর বা হেয়ার স্প্লিটাররা কোনো বিষয়কে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করতে পারে। If he be not apt to beat over matters and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases। এখানে বেকন পরামর্শ দিয়েছেন যে if a man lacks the ability to pass quickly
and logically from one point to another, and if he lacks the ability to recall a thing and exemplify another, he should take up the study of legal cases of lawyers, because a lawyer has to find precedents to explain, illustrate and prove the point under consideration. And by studying these cases, a man will develop the faculty of shifting quickly from one point to another by using precedents to illustrate a point. অর্থাৎ বেকন এখানে বলছেন, যদি কোনো ব্যক্তি দ্রুত এবং যুক্তিসঙ্গতভাবে কোনো একটি প্রসঙ্গ থেকে অন্য একটি প্রসঙ্গে যেতে না পারে, কিংবা যদি তিনি কোনো বিষয়কে স্মরণ করতে না পারেন অন্য কোনো বিষয়কে দৃষ্টান্ত দিয়ে বোঝাবার জন্য, তবে তার উচিত লয়ারদের অর্থাৎ আইনজীবীদের বিভিন্ন কেসকে ভালো করে স্টাডি করা। কেননা লয়াররা কোনো কেস নিয়ে কোর্টে মামলা লড়ার সময় পূর্ববর্তী কোনো ঘটনাকে অর্থাৎ প্রিসিডেন্টগুলিকে খুব দ্রুত মনে করতে পারে, সেগুলির প্রসঙ্গ তোলে, যেগুলির উদাহরণ টেনে আনে তাদের নিজেদের পয়েন্ট অফ ভিউকে প্রমাণ করার জন্য। সুতরাং এইভাবে লয়ার্সকে স্টাডি করার মাধ্যমে একজন তার এই গুণগুলোকে উন্নত করতে পারে। এবার দেখো, তবে আমরা একেবারে শেষ লাইনে এসে পৌঁছে গেছি। এই এসের কি লেখা আছে না, শো এভরি ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল রেসিপ্ট। So every defect of the mind may have a special receipt. অর্থাৎ কি না, এই পুরো আলোচনা থেকে বোঝা যাচ্ছে যে মনের যে কোনো সমস্যা থাকলে তার সমাধানের সম্ভব বা তার সমাধান সম্ভব স্টাডির মাধ্যমে। তাহলে বুঝতে পারছো যে বেকন এখানে পড়াশোনার ব্যাপারে এবং রিডারদের সমস্যা সমাধানের ব্যাপারে অনেক উপদেশ দিয়েছেন। তাই এই অফ স্টাডিজকে একটি ডাইডাক্টিক এসে বলা হয়। এখানেই এই প্রবন্ধের টেক্সট শেষ হচ্ছে। ওকে, পুরো এসেটা আমি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটে অংশতে দিয়েছি। যারা এই অংশগুলো দেখোনি, আমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিও, আগের লেসনগুলো দেখে নিও। আর যদি এই লেসনটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনে প্রেস করো পরবর্তী লেসনগুলো পাওয়ার জন্য, এবং বন্ধুদের সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। আর লেসনটা স্কিপ না করে দেখতে থাকবে, তবে তোমরা বুঝতে পারবে। আর আমি এই পরবর্তীতে এই অফ স্টাডিজ প্রবন্ধ থেকে বিভিন্ন ধরনের কোশ্চেন অ্যান্সার দিতে চলেছি। তো আজকে এইটুকু, বাই।